মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার। ষড়যন্ত্রে ব্যস্ত মুক্তিযুদ্ধ বিরোধীরা সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের ভাতা বিতরণ উদ্বোধন। যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা দেখেছি ৭১-এ তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি ৮৬ সালে তাদের ভূমিকা কি ছিল, উপস্থাপন করা হয়েছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এখন সময় এসেছে দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন প্রধানমন্ত্রীর। জেলেদের কৃষক কার্ড ও পরিচয়পত্র দেওয়ার ঘোষণা। জ্বালানি সংকট সমাধানের আশ্বাস। যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দণ্ডিত হাসিনা ও হাদির খুনিদের প্রত্যর্পণ চায় ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি করলেই প্রধানমন্ত্রীর ভারত সফর সম্ভব। নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের প্রার্থিতা বৈধ। ভোটের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর। বিদ্যমান সংবিধানে বাধা থাকলে সংসদেই সংশোধন চায় বিএনপি। বাড়েনি গ্যাস সরবরাহ। পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় মিলছে না পর্যাপ্ত সিএনজি। জ্বালানি সংকট সমাধানে লাগবে ২ বছর বললেন অর্থমন্ত্রী। অটোরিকশার দৌরাত্ম্য ও যানজট নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ। ট্রাফিকে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও চাঁদাবাজ নিয়ন্ত্রণের দাবি। দ্রুতই ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসকের। দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আর ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। তাই বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের ভাতা বিতরণ উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই এই কার্যক্রম। ফ্যাসিস্ট সরকারের মতো মিথ্যা আশ্বাস নয়, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই লক্ষ্য বলেও জানিয়েছেন সরকার প্রধান। কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত। আহমেদ সালেহিনের রিপোর্টে। নানা কর্মসূচি হাতে নিয়ে একদিনের সফরে কিশোরগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে জেলা স্টেডিয়ামে সরকার প্রধান। উষ্ণ অভ্যর্থনায় তারেক রহমানকে গ্রহণ করেন কিশোরগঞ্জবাসী। ১, ২, ৩। বিসমিল্লাহির রহমানির রহিম। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই নির্বাচনী ওয়াদা পূরণে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার। আমরা এখানে একত্রিত হয়েছি, নির্বাচনের আগে আমরা জনগণের সামনে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যে আমরা শুরু করেছি, তার সাক্ষী হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানেই থাকুক না কেন, একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণেই আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান সরকার জনগণকে মিথ্যা আশ্বাস দিতে চায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই বর্তমান সরকারের রাজনীতি। আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো, বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে। যেই রাষ্ট্রে
প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। যারা অতীতে জনগণকে বিভ্রান্ত করেছে তারা এখনো ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যদি এই রাজনীতির ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যদি আমাদেরকে সেই রাজনীতি অব্যাহত রাখতে হয়, যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর আগে ফ্যামিলি কার্ড বিতরণ সহ মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য উপাসনালয়ের নেতাদের সম্মানী প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন নারী একটি ঘরের গৃহকর্ত্রী, আর সেই নারী যদি স্বাবলম্বী হয় তবে পরিবারে আসে সচ্ছলতা। আর সেই লক্ষ্যে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত মার্চে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে মূল ফেজে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম কিশোরগঞ্জ থেকে উদ্বোধন করলেন সরকার প্রধান তারেক রহমান। তার লক্ষ্য, প্রতিটি পরিবারের মাঝে আগামী 5 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চান তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিএনপি ক্ষমতায় এলেই ষড়যন্ত্র শুরু করে কিছু দল। স্বৈরাচারের মতো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ও জনগণকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে তিনি আরও বলেন, বিদ্যুৎ জ্বালানি সংকটের জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ড দায়ী। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান সরকার প্রধান। কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহীনের আরও একটি রিপোর্ট। ঢাকা থেকে সড়ক পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আনন্দের জোয়ারে ভাসেন গ্রামবাসী। সাধারণ মানুষের ভালোবাসার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। শুরুতে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। পরে সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছে। স্বৈরাচারীর মতো বিশৃঙ্খলাকারীদেরও রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট আমলে অপরিকল্পিত কর্মকাণ্ডে বিদ্যুৎ জ্বালানির সংকট উল্লেখ করে জনগণকে ধৈর্য ধরে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে, কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। পরে কটিয়াদীর চারিপাড়ায় সরকারি কার ফ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বর্তমান সরকার, কিন্তু কিছু রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই সাধারণ মানুষকে তাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকারের প্রতি যে আস্থা জনগণের রয়েছে তা ধরে রেখে আগামীতে সরকারকে সহযোগিতার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। সারা দেশে অব্যবহৃত জলাশয়গুলোকে সংস্কার করে মাছ চাষের উপযোগী করার ঘোষণা দেন সরকার প্রধান। মৎস্যজীবীদের কৃষক কার্ড এবং জেলেদের পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান তিনি। মৎস্য চাষিদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থ বছরের প্রথমবারের মতন সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফ এর আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় পাশে আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল তাৎক্ষণিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে কাছে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সরকার প্রধানও তাদের সাথে মিশে গিয়ে তাদের ভালোবাসা গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, কিশোরগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগেই শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সফর নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন নয়াদিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। তবে সফরের আগে দুই দেশের সম্পর্কের সংবেদনশীল কিছু ইস্যুর সমাধানকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যকে সফরের উপযুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে নেতিবাচক হিসেবে দেখছে ঢাকা। On the possibility of a bilateral visit by Honorable Prime Minister Mr. Tariq Rahman to India. However, this process was vitiated by the open press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. অনুকূল পরিবেশ তৈরির অংশ হিসেবেই দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিকে দ্রুত ফেরত পাঠানোর কথা দিল্লিকে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Osman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরকে শুধু আনুষ্ঠানিক সফর হিসেবে দেখছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরের আগে পারস্পরিক আস্থা ও রাজনৈতিক পরিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত অবস্থানও পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের আদালত। ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। দেশটির আদালত যাচাই করবেন বাংলাদেশে যে অপরাধগুলো সংঘটিত হয়েছে তা ভারতীয় আইনেও অপরাধ হিসেবে সংজ্ঞায়িত হয় কিনা। অপর এক কর্মকর্তা জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক আলোচনার বাইরে আলাদা করে দেখার সুযোগ নেই। বিষয়টি সমাধানে পথ খোঁজা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা। 2013 সালের দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। নির্বাচন ভবনে দুই প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাইয়ের পর এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। নির্বাচনের আগে 70 অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোববার হয় যাচাই বাছাই। নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাই করেন। সকালে 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা করা হয়। তিনি দুটি মনোনয়নপত্র জমা দিলেও প্রথমটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি নিয়ে আলোচনার প্রয়োজন হয়নি। নির্বাচন ভবনে জোটের নেতাদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। পরে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের মতামতের প্রতিফলন ঘটত। প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। সংবিধানে 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। দুপুরে নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। তাদের উপস্থিতিতে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন রাষ্ট্রপতি প্রার্থীরা। আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আগামী 20 তারিখ 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। চলতি অর্থ বছরেই সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের আশ্বাস মুখ্য সচিবের। কর্মসংস্থান ও উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সংকট দূর করতে চায় সরকার। বাড়েনি গ্যাস সরবরাহ, পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় মিলছে না পর্যাপ্ত সিএনজি। এদিকে গ্যাসের অভাবে ব্যবসা বন্ধের উপক্রম পাম্প মালিকদেরও। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। রাত পোহালেই শুরু হয় অপেক্ষা। কেউ আসেন ভোরে, কেউ আবার আগের রাতেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে যান পাম্পের সামনে। তবু মেলে না কাঙ্ক্ষিত গ্যাস। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ক্লান্ত চালকদের কেউ কেউ রাত কাটিয়ে দিচ্ছেন নিজের গাড়ির সিটেই। রোববার সকাল থেকেই রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। মূল লাইনে চাপ নেই। দিনের পর দিন এই অনিশ্চয়তায় ভেঙে পড়েছে খেটে খাওয়া মানুষের রোজকার হিসাব। 3 ঘন্টা অপেক্ষা করে পাইছি, কালকে 6 ঘন্টা অপেক্ষা করে পাইছি। সকালবেলা একবার গ্যাস নিয়ে গেছি, 100 টাকার গ্যাস ঢুকছে, তো এখন আবার আসছি। আপনার গ্যাসের কোনো প্রেশার নাই। এখানে বসে আছি 5 ঘন্টা ধরে, আমার কোনো কাজ নাই, বিশ্রামের দরকার আছে। আমি এখানে 5 ঘন্টা সময় দিতেছি, মালিকের ডিউটি করতেছি 12 ঘন্টা, কত ঘন্টা? 17 ঘন্টা। তাহলে আমরা কিভাবে চলবো? প্রত্যেকটা দিন 5 থেকে 6 ঘন্টা এরকম লাইনে থাকে, এরকম অপেক্ষা করতে হয়। আর কিছু কিছু পাম্পে বলে লাইনে গ্যাস নাই। বেশি সময় অপেক্ষা করতেছি না, মাত্র 3 ঘন্টা করছে, আর 2 ঘন্টা লাগবে, 5 ঘন্টা। তাহলে এই রোডেই থাকবো আর রোডেই চলবো। আমাদের আর ওই বাসায় যাওয়ার দরকার নাই, ডিউটিও দরকার নাই। শুধু চালক নন, এই সংকটের আরেক পিঠে দাঁড়িয়ে আছেন পাম্প মালিকরাও। সরবরাহ কমে যাওয়ায় কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ সব খরচ ঠিক থাকলেও আয় কমেছে কয়েক গুণ। কাজবাজ রেখে আমাদের সামনে এদের ট্যাকেল দেওয়ার জন্য দাঁড়ায় থাকতেছে, আমাদের লোক আরও বাড়াইতে হয়েছে। আবার অনেকক্ষণ লাইনে দাঁড়ায় আছে, সারাক্ষণ দাঁড়ায় আছে, ভিতরে আর একটা ঢুকে গেছে, এটার সালিশি আবার করতে হচ্ছে। এই যে মানে সমস্যার শেষ নেই। জ্বালানি সংকটের এই চক্রে প্রতিদিন কেটে যাচ্ছে হাজারো মানুষের মূল্যবান সময়। ভেঙে পড়েছে জীবিকার হিসাব। দ্রুত সমাধান না এলে আগামী দিনগুলোতে এই ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ গ্যাস সংকট 6 মাস বা 1 বছরে সমাধান করা সম্ভব নয়। সংকট কাটাতে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিদ্যুৎ গ্যাস ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছে সরকার। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের বেশি সুদ হার, গ্যাস বিদ্যুৎ সংকট, রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তায় কমেছে বিদেশি বিনিয়োগ। সংকট কাটানো গেলে আগামী 5 বছরে $5 বিলিয়ন বিনিয়োগ আনা সম্ভব বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগকারীর আস্থায় নীতিগত সংস্কার বিষয়ক সেমিনারে আস্থার সংকট দূর করতে নীতি সংস্কার ও সরকারের সঙ্গে বেসরকারি খাতের ধারাবাহিক সংলাপে জোর দেন এমচাম সভাপতি। We see significant potential in advanced manufacturing, digital services, AI cloud and cybersecurity, healthcare, insurance, life sciences, renewable energy, financial services and other technology driven sectors. এ সময় অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট সমাধানে সময় লাগবে অন্তত 2 বছর। অর্থনীতি এগিয়ে নিতে সংকট নিরসনে কাজ করছে সরকার। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. Minimum. So we are struggling with the issue of power and gas. ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ডিরেগুলেশন বাস্তবায়ন, কর ব্যবস্থার সংস্কার, অনলাইন সেবা নিশ্চিত ও বন্দর কাস্টমসের জটিলতা কমানোর চেষ্টা চলছে বলেও জানান আমির খসরু। For the exporters who are willing to come other than ready-made garment sector, will all be given duty-free
bonded license. Everybody will be given. Anybody is coming forward with any export product will be given bonded warehouse tax-free as it is. দেশের পুঁজিবাজার ভালো অবস্থানে যাচ্ছে। জেপি মর্গান ও গোল্ডম্যান সাকসের মতো বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী বলে জানান মন্ত্রী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, পে স্কেল দেয়ায় অর্থনৈতিক সংকট সৃষ্টি হলেও 18 লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতেই এই সিদ্ধান্ত। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানো এবং জ্বালানি সমস্যার সমাধানে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের খসড়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। চলতি অর্থবছরের শুরুতেই তা বাস্তবায়নের কথা থাকলেও নানা কারণে আটকে যায়। ফলে পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্মতি পেলে শিগগিরই এটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে, যেখানে মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, 18 লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতে চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন হবে। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংকট সমাধানে রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া থেকে জ্বালানি কেনার চেষ্টা করছে সরকার। বহুমুখী সাপ্লাই চেন আমরা সৃষ্টি করছি। আমরা অনেক জায়গায় থেকে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইভেন চায়না থেকে জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি। কর্মসংস্থান ও উৎপাদন বাড়িয়ে সরকার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলেও জানান মুখ্য সচিব। আমরা কর্মসংস্থান করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ দখলে নিতে পারবে না ট্রাম্প। প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরানি, সাফ জবাব তেহরানের। আগ্রাসনের জন্য ক্ষমা চাইবে না মার্কিন প্রেসিডেন্ট। অটোরিকশার দৌরাত্ম্য ও রাজধানীর যানজট নিয়ে ক্ষোভ জানালেন ব্যবসায়ীরা। ডিএসসিসি ও ডিসিসিআই এর মতবিনিময় সভায় যানজট নিরসনে টার্মিনাল স্থানান্তর, ট্রাফিক ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো, চাঁদাবাজ, হকার ও অটোরিকশা নিয়ন্ত্রণের দাবি ওঠে। ডিএসসিসি প্রশাসক বলেন, কাউকেই চাঁদাবাজি করতে দেয়া হবে না। দ্রুতই নিয়ন্ত্রণে আনা হবে অটোরিকশা ও হকারের দৌরাত্ম্য। যানজটে নাকাল নগরবাসী, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। তাদের মতে, বাণিজ্যিক সব ধরনের নিরাপত্তার ভিত্তি ভেঙে পড়েছে এই শহরে, যার অন্যতম কারণ হয়ে উঠেছে অটোরিকশার দৌরাত্ম্য আর অপচয় হওয়া কর্মঘণ্টা। রিক্সাগুলো যে ট্যাক্সলা চলছে, একটা রিক্সা থেকে 4 জন 5 জন 6 জনও তারা দেখি তারা বহন করে নিয়ে যায় একটা রিক্সার মধ্যে। ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটির যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যানজট নিরসনে বাস টার্মিনাল সরিয়ে নেওয়া সহ ট্রাফিক সিস্টেমে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো ছাড়াও কর হারের যৌক্তিকতা, চাঁদাবাজি ও বাণিজ্যিক সেবা নিয়ে অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। মেশিনারিজগুলো ইউজ করে আমাদের যে ইলেকট্রিসিটির যে সার্ভিস তার, এই সার্ভিস তারগুলি কিন্তু ইদানিং চুরি হচ্ছে। আলোচনায় আসে বাণিজ্যিক পরিষেবা বৃদ্ধির আশ্বাসও। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঢাকা শহরের আমরা এআই ক্যামেরা যখন স্থাপন করেছি, ভালো একটা ফলাফল পাচ্ছি। এছাড়া ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ঢাকায় শৃঙ্খলা ফিরে আসলে চাঙ্গা হবে অর্থনীতি। ফলে জ্বালানি সমস্যা সমাধান সহ হকার নিয়ন্ত্রণ ও অটোরিকশা শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে মূল কার্যক্রম বলে জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। অলরেডি রেজিস্ট্রেশনের আওতায় তাদেরকে আনতেছি আমরা। রেজিস্ট্রেশন এই রিক্সা যারা চালাচ্ছে, এটা আমরা বলেছি যত কিছু হোক, আজকে ঢাকা শহরে আসলেন, কালকে আপনি রিক্সা নিয়ে নেমে যাবেন বা একটা ভ্যান নিয়ে হকারগিরি করবেন, এটা হবে না। সড়কে একমুখী চলাচলের মাধ্যমে পরিবহন ও যাতায়াত সহজ করা, বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতা দূর করার উপরও জোর দেন বক্তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরানের নিয়ন্ত্রণেই থাকবে এই জলপথ। হরমুজ প্রণালীর বর্তমান অস্থিরতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা চলছে না বলেও নিশ্চিত করা হয়েছে। এদিকে
জ্বালানির দাম বাড়লেও ইরানে আগ্রাসনের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের খবর জানাবো। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের। ডারউইনে লাল সবুজরা অজিদের হারিয়েছে একদিন হাতে রেখেই। এই টেস্টের পুরো 11 সেশনেই দাপট দেখিয়েছে সফলতারা। মিরাজের 5 উইকেটে দ্বিতীয় ইনিংসে অজিরা 284 রানে অল আউট হলে 57 রানের টার্গেট পায় শান্তরা। 1 উইকেট হারিয়েই লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। ডারউইন থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। যে মাটিতে খেলতে আসাই ছিল স্বপ্নপূরণ, যেখানে বারবার পড়তে হয়েছিল কঠিন পরীক্ষায়, সেখানেই টাইগাররা লিখল অমরত্বের ইতিহাস। তৃতীয় দিনের শেষেই নির্ধারিত হয়ে গিয়েছিল ডারউইন টেস্টের ভাগ্য। চতুর্থ দিনটা ছিল আনুষ্ঠানিকতার। থিতু হয়ে যাওয়া ক্যামেরুন গ্রিন আর অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধের আভাস দেন, তবে সকালের সেশনটা দারুণভাবে কাজে লাগান টাইগার অধিনায়ক। টেলেন্ডারদের নিয়ে লড়াই করে যান ক্যামেরুন। স্ট্রাইক নিজের কাছে রেখে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। কিছুটা গলার কাটাও হয়ে উঠেছিলেন এই ব্যাটার। লিড নিয়ে যান 50 ঊর্ধ্ব। বোলিংয়ে চেঞ্জ আনেন শান্ত। হাসান মাহমুদ এসে আরও একবার নেন গুরুত্বপূর্ণ উইকেট, স্বীকার করেন সেঞ্চুরিয়ান ক্যামেরুনকে। আগের দিন ব্যাট হাতে দলের ভরসা হয়েছেন, এদিন বল হাতে। শেষ উইকেটের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি। নাথান লায়নকে আউট করে 284 রানে অসিদের অল আউট করে বাংলাদেশ। টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। জবাব দিতে নেমে তানজিদ তামিম আর সাদমান ইসলাম মিলে শেষ করতে পারেননি। নতুন বলে হাজিলউডকে উইকেট দিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান। এরপর মমিনুল আর সাদমান মিলে কাল ক্ষেপণ করেননি। হেসে খেলে ওই 57 রানটা তুলে নেন। ঐতিহাসিক জয়ের আনন্দে মাতে টিম টাইগার্স। হাসান মাহমুদের অগ্নিঝরা বোলিং আর তানজিদ তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্স। ডারউইনে বাংলাদেশ শুধু একটি টেস্ট ম্যাচ জিতেনি, জিতেছে টেস্ট ক্রিকেটে নিজেদের আত্মবিশ্বাস, জানান দিয়েছে বিশ্ব ক্রিকেটকে সাদা পোশাকের সামর্থ্য। একই সঙ্গে ঘুরিয়ে দিয়েছে অজিদের দম্ভ। মারারা ক্রিকেট গ্রাউন্ড থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জে যাত্রাপথেই ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানান তিনি। এ সময় ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজ নেন সরকার প্রধান। বাংলাদেশের সাধারণ মানুষ ক্রিকেটারদের বরণ করে নেয়ার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। গরম কেমন ওখানে? এখানে ভালো গরম। কি বাংলাদেশের মতন, দেশের মতন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গুড গুড, ঠিক আছে। আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। Again, congratulations. Everything okay? আচ্ছা, হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ দেখলাম নিউজে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসসালামাইকুম, ঠিক আছে ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। শরীর ভালো? বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। ও বগুড়ার না, বাংলাদেশের ছেলে। He represents Bangladesh, not Bogura. ঠিক আছে, ওকে। আসলে ইনশাআল্লাহ দেখা হবে। Again, congratulations. অনেক অনেক দোয়া থাকলো সবার জন্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনকল্যাণে কাজ করছে বিএনপি, ষড়যন্ত্রে ব্যস্ত মুক্তিযুদ্ধ বিরোধীরা। সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ফ্যামিলি কার্ড ও ধর্মগুরুদের ভাতা বিতরণ উদ্বোধন।
দণ্ডিত হাসিনা ও হাদির খুনিদের প্রত্যর্পণ-চায় ঢাকা, অনুকূল পরিবেশ তৈরি করলে প্রধানমন্ত্রীর ভারত সফর সম্ভব, নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এবং বাড়েনি গ্যাস সরবরাহ, পাম্পে পাম্পে গাড়ির সারি দীর্ঘ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা হয়ে মিলছে না পর্যাপ্ত সিএনজি, জ্বালানি সংকট সমাধানে লাগবে 2 বছর বললেন অর্থমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়ে, এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।